প্রত্যেকের কাছে ভৌতবিজ্ঞান খুবই কঠিন সাবজেক্ট বলে মনে হয়, কিন্তু বাস্তব সত্যিটা হচ্ছে ভৌতবিজ্ঞান খুব সহজ একটা সাবজেক্ট। যদি ভৌতবিজ্ঞান কেউ বুঝে পড়ে তাহলে আমার তো মনে হয় অন্তত ভৌতবিজ্ঞান সব থেকে একটা সহজ সাবজেক্ট। তাই প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে। এই পরিমাপের চ্যাপ্টার যদি ভালোভাবে বোঝা যায়, এখান থেকে একক নির্ণয় শিখতে হবে, এখান থেকে স্কেলার ভেক্টর শিখতে হবে, এখান থেকে প্রাসঙ্গিক সম্পর্ক শিখতে হবে। যদি প্রাসঙ্গিক সম্পর্কটা ভালোভাবে শেখা যায় তাহলে এই ক্লাস 9-এর ক্ষেত্রে যে কোনো সংজ্ঞা না পড়ে বলে দেওয়া যাবে। সেই জন্য প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে। আজ শুরু করছি নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার পরিমাপ। এই পরিমাপের চ্যাপ্টারে 19টি প্রশ্ন সাজানো আছে এবং এই 19টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। 1 নম্বর দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি কাকে বলে, উদাহরণ দাও। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলা হয়। যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো তাদেরকেই বলা হবে কি প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। এর উদাহরণ কি কি আছে? এর উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। এদেরকে আমরা কি করতে পারবো? পরিমাপ করতে পারবো। তাহলে এরা সবাই কি? 2 নম্বর দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো রাশি কয় প্রকার ও কি কি। রাশি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। একই সঙ্গে আছে কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। অর্থাৎ স্কেলার রাশি কাকে বলে উদাহরণ, এবং ভেক্টর রাশি কাকে বলে উদাহরণ। স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদেরকে বলা হয় কি স্কেলার রাশি। শুধুমাত্র কি থাকবে? মান থাকবে কিন্তু কোনো অভিমুখ থাকবে না। যেরকম আমি স্কুলে যাব, তাহলে আমি স্কুলে যাব কত কিলোমিটার এর মানটা আমি পেয়ে যাব, কিন্তু কোন দিকে যাব সেটা কি উল্লেখ করা হচ্ছে? হচ্ছে না। তাহলে যদি কোনো নির্দিষ্ট স্কুলের দিক বলা হতো যে আমি ভেবিয়া স্কুলে যাব, তাহলে আমি দিকটা নির্ণয় করতে পারতাম যে কোন দিকে স্কুল এবং কতটা দূরত্ব। সেক্ষেত্রে আমার মানও থাকতো, অভিমুখও থাকতো, তখন সেটা হয়ে যাবে কি ভেক্টর। কিন্তু যদি বলা হয় যে আমি স্কুলে যাব, স্কুল তো অনেক আছে, তাহলে কোন স্কুলে যাব সেটা তো বলা হচ্ছে না, সুতরাং কোনো নির্দিষ্ট দিকও পাওয়া যাচ্ছে না, তাই এটা হবে কি স্কেলার। ভেক্টর রাশি কাকে বলে? যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে তাদেরকে বলা হয় কি ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির উদাহরণ কি আছে? সরণ এক প্রকার ভেক্টর রাশি। কারণ কি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে বলা হয় সরণ। তাহলে একটি নির্দিষ্ট দিকে এই দিক উল্লেখ করে দিচ্ছে বলেই সরণটা হয়ে যাচ্ছে কি ভেক্টর রাশি। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি যে কোনটা স্কেলার রাশি এবং কোনটা ভেক্টর রাশি, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কি আমরা মুখস্থ করে যাব? মুখস্থ করে গেলে ভৌতবিজ্ঞানে কিছুই লেখা যাবে না। পরীক্ষার হলে কি হবে? স্কেলার না ভেক্টর, স্কেলার না ভেক্টর, এই চিন্তা করতে করতেই ভুলটাই উত্তর দিয়ে চলে আসতে হবে। সেই জন্য স্কেলার এবং ভেক্টর চেনার একটা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে যে কোনো রাশি বলে দেওয়া যাবে যে কোনটি স্কেলার রাশি এবং কোনটি ভেক্টর রাশি। একই সঙ্গে আরেকটা প্রশ্ন আছে কি তড়িৎ প্রবাহ মাত্রার মান ও অভিমুখ উভয় থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা একটু আগেই সংজ্ঞায় পড়লাম যে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে তারা কি হয়? ভেক্টর রাশি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার তো মান এবং অভিমুখ দুই আছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? ভেক্টর রাশি। কিন্তু না, বলে দিচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি। এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে যে যোগ বিয়োগ করা হয় সেটা স্কেলারের নিয়ম অনুসারে হয়, অর্থাৎ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়, ভেক্টরের নিয়ম অনুসারে হয় না। সেই জন্য তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি। সাধারণ বীজগণিতের নিয়ম বলতে কি, যেরকম 5 + 4 সমান কত হচ্ছে? 9। এটা হচ্ছে সাধারণ বীজগণিতের নিয়ম, এটাই হচ্ছে স্কেলারের আবার নিয়ম। কিন্তু যদি ভেক্টরের নিয়ম হয় তখন কি হবে? 5i + 4i এইভাবে যোগ করতে হবে, এটাই হচ্ছে ভেক্টরের নিয়ম। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর হচ্ছে না, ভেক্টরের নিয়ম কার্যকর হচ্ছে না, সেই জন্য তড়িৎ প্রবাহ মাত্রা এক প্রকার স্কেলার রাশি। 3 নম্বর দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো স্কেলার রাশি ও ভেক্টর রাশির ভিতর পার্থক্য লেখো। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির ভিতরে পার্থক্য কি? সংজ্ঞা পড়লেই বলে দেওয়া যাবে। স্কেলার রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই।
ভেক্টর রাশির ক্ষেত্রে কি হবে, মান এবং অভিমুখ উভয়ই আছে। 2 নম্বর কি আছে, সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী স্কেলার রাশির যোগ বিয়োগ করা যায়, কিন্তু সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী ভেক্টর রাশির যোগ বিয়োগ করা যায় না, ভেক্টরের নিয়ম অনুযায়ী করতে হয়। 4 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো একক বলতে কি বোঝো এবং এককের প্রয়োজনীয়তা লেখো। একক বলতে কি বোঝো, কোনো রাশির পরিমাপ করতে হলে তার একটি সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে ওই রাশির বা সমজাতীয় রাশির পরিমাপ করা হয়, সেই সুবিধাজনক পরিমাণকে বলা হয় কি, একক। বাস্তব উদাহরণ দিলে খুব ভালো বোঝা যাবে। কোনো একটা রাশির পরিমাপ করবো, ধরে নাও এই বোর্ডটাকে আমি পরিমাপ করবো, এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত কতটা দৈর্ঘ্য আছে এটা পরিমাপ করব, তাহলে এর জন্য আমার একটা স্কেল দরকার। আবার মনে করে নাও এই রাশিটাকে আমি পরিমাপ করব, তাহলে এর জন্য আমার একটা স্কেল দরকার। আবার এটার জন্য কি হবে, একটা স্কেল দরকার। তাহলে যত রাশি পরিমাপ করব তত কি স্কেল বানাবো, তাহলে সারাদিন ওই স্কেল নিয়েই ঘুরতে হবে। সেই জন্য এই সমস্ত যত রাশি আছে এদের পরিমাপ করার জন্য বিভিন্ন রেঞ্জের স্কেলের প্রয়োজন নেই। কিভাবে পরিমাপ করব, স্কেল বক্সে যে স্কেল থাকে সেই স্কেলে দেখবে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এইভাবে দাগ কাটা আছে। তাহলে স্কেলটাকে যখন ধরলাম বোর্ডে, তখন প্রথমটা কতটা হলো, এতটা হয়ে গেল, তারপরেরটা আবার এতটা হয়ে গেল, তারপরেরটা এতটা হয়ে গেল, এইভাবে শেষ মাথা পর্যন্ত চলে গেলাম। শেষ মাথা পর্যন্ত যাওয়ার পরে আমরা হিসেবটা বুঝতে পারবো। তাই সংজ্ঞায় বলা হচ্ছে যে কোনো রাশির পরিমাপ করতে হলে তার একটি সুবিধাজনক পরিমাণকে, তাহলে এটাই আমার সুবিধাজনক পরিমাণ ছিল, সেই সুবিধাজনক পরিমাণকে আমি কি করলাম, প্রমাণ ধরে নিলাম। মানে কি, ওই মানটাই আমি ধরে নিচ্ছি যে ওটা 10 সেন্টিমিটার। তাহলে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে 10, 20, 30, 40, 50 এইভাবে কতটা দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারবো। সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে ওই রাশির বা সমজাতীয় রাশির পরিমাপ করা হয়, সেই সুবিধাজনক পরিমাণকে বলা হয় কি, একক। এর পরের প্রশ্ন আছে কি, এককের প্রয়োজনীয়তা লেখো। এককের প্রয়োজনীয়তা কি আছে, একক ছাড়া পরিমাপ সম্ভব নয়, একক ছাড়া আমরা কখনোই কোনো কিছু মাপতে পারবো না। একটা বাস্তব উদাহরণ দিলে বোঝা যাবে। হঠাৎ করে বললো যে ছাত্রটি লম্বা, তাহলে ছাত্রটি লম্বা 5, ছাত্রটি লম্বা 5 মানে কি, 5 সেন্টিমিটার, 5 মিলিমিটার, না 5 ফুট। যদি আমরা এখানে 5 ফুট লিখি তাহলে আমরা ছাত্রটি সম্পর্কে সঠিক ধারণা পাবো যে কতটা লম্বা, কিন্তু যদি কোনো একক না দেওয়া থাকে তাহলে আমরা সঠিক ধারণা করতে পারছি না। দ্বিতীয় নাম্বার কি দেওয়া আছে, দুটি সমজাতীয় রাশির পরস্পরের তুলনা করা যায়। দুটি সমজাতীয় রাশির পরস্পরের তুলনা মানে কি, একটা দেখা যাচ্ছে 7 সেন্টিমিটার আছে আর একটা 10 সেন্টিমিটার আছে, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে 7 সেন্টিমিটার মানে কতটা আর 10 সেন্টিমিটার মানে কতটা। তাহলে যদি এই 7-এর পরে যে সেন্টিমিটারটা ছিল ওই সেন্টিমিটার না থাকে তাহলে আমরা 7 মানে কি বুঝতে পারবো, বুঝতে পারবো না। সেই জন্য এককের প্রয়োজন আছে। 3 নম্বর কি বলে দিচ্ছে, একক ছাড়া কোনো ভৌত রাশির পার্থক্য বোঝা যায় না। বাস্তব উদাহরণ দিলে এটাও ক্লিয়ার হয়ে যাবে যে একক ছাড়া ভৌত রাশির পার্থক্য বোঝা যায় না। এর মানে কি, দেখা যাচ্ছে 2 লিটার জল, একটা উদাহরণ দিলাম কি 2 লিটার জল, আর একটা উদাহরণ দিচ্ছি কি 2 সেন্টিমিটার। তাহলে এই 2 লিটার জল মানে অবশ্যই সেটা কি আছে, তরল পদার্থ আছে, আর 2 সেন্টিমিটার মানে কি, সেটা অবশ্যই দৈর্ঘ্যের পরিমাপের কথা বলা হচ্ছে। তাহলে এই পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। 5 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো একক কয় প্রকার ও কি কি, একই সঙ্গে হচ্ছে মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে, উদাহরণ দাও। তাহলে একক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। এবার কি বলছে, মৌলিক একক কাকে বলে, যে সমস্ত রাশির এককগুলি অন্য কোনো রাশির এককের উপর নির্ভর করে না এবং যে সমস্ত রাশির একক থেকে অন্য সমস্ত রাশির একক গঠন করা যায় তাদেরকে বলা হবে কি, মৌলিক একক। তার মানে বাস্তব উদাহরণ দিলে কি হবে, স্কুলের হেডমাস্টার কখনো অন্য মাস্টারের উপর নির্ভর করবে না, কিন্তু অন্য মাস্টাররা অবশ্যই হেডমাস্টারের উপর নির্ভর করবে। তাহলে এই স্কুলের হেডমাস্টারটা হচ্ছে কি, মৌলিক। উদাহরণ কি কি আছে, দৈর্ঘ্য, ভর, সময়। এই দৈর্ঘ্য, ভর এবং সময় এই 3টি রাশি কখনোই অন্য কোনো রাশির এককের উপর নির্ভর করে না, তাই এই 3টি রাশি হচ্ছে মৌলিক একক। লব্ধ একক কাকে বলে, এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে যে সমস্ত রাশির একক গঠিত হয় তাদেরকে বলা হয় কি,
লব্ধ একক। যে এক্সাম্পলটা দিলাম, যে স্কুলের অন্য মাস্টাররা কি করে, হেডমাস্টারের উপর নির্ভর করে, অর্থাৎ হেডমাস্টার অন্য মাস্টারদের পরিচালনা করে। তাহলে হেডমাস্টার হয়ে গেল মৌলিক একক এবং অন্য মাস্টারগুলো হয়ে গেল কি, লব্ধ একক। এই লব্ধ এককের উদাহরণ কি কি আছে, বেগ, ত্বরণ, ক্ষেত্রফল ইত্যাদি। 6 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো এককের কয়টি পদ্ধতি ও কি কি। এককের হচ্ছে দুইটি পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। এরপরে একই সঙ্গে যে প্রশ্নটা আছে, এসআই পদ্ধতিতে 7টি মৌলিক রাশির নাম ও একক লেখো। তাহলে 7টি মৌলিক রাশির নাম এবং তাদের এককটা একদম হুবহু মুখস্থ রেখে দিতে হবে, এখানে বোঝার কিছুই নেই। তাহলে প্রথম কি আছে, দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রবল্য, আর একটা হচ্ছে পদার্থের পরিমাণ। তাই দৈর্ঘ্যের একক কি হবে, মিটার, ভরের একক কি হবে, কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, উষ্ণতার একক কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, দীপন প্রবল্য ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণ মোল। সেই জন্য এখানে লেখা আছে কি, দৈর্ঘ্যের এককের নাম এসআই। অবশ্যই এই যে এককগুলো লেখা আছে সেগুলো সবই কি, এসআই একক। তাহলে দৈর্ঘ্যের এসআই এককের নাম কি, মিটার, ভরের একক কি হবে, কিলোগ্রাম, সময়ের একক কি হবে সেকেন্ড, উষ্ণতার একক কি হবে, এই কে মানে কি, কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রা এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার, দীপন প্রবল্য ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল। 7 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো এককহীন ভৌত রাশি কাকে বলে, উদাহরণ দাও। এই এককহীন ভৌত রাশি মানে কি, সেই সমস্ত রাশি যাদের কোনো একক নেই। তাহলে এককহীন ভৌত রাশির সংজ্ঞা বললে কিরকম হবে, যে সমস্ত রাশি দুটি একই জাতীয় রাশির অনুপাত, তাদের কোনো একক থাকে না, তাদেরকে বলা হয় কি, এককহীন ভৌত রাশি। উদাহরণ কি হবে, যেরকম পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, যন্ত্রের যান্ত্রিক সুবিধা, সবই কি এককহীন ভৌত রাশি। উদাহরণ দিলে আরো পরিষ্কার বোঝা যাবে। বিকৃতি সমান কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য বৃদ্ধি মানে তো দৈর্ঘ্য, আবার এই প্রাথমিক দৈর্ঘ্য মানেও তো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যদি দৈর্ঘ্য হয়, আবার প্রাথমিক দৈর্ঘ্যটাও কি হবে, দৈর্ঘ্য। তাহলে দুটোই কি হচ্ছে, দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য দৈর্ঘ্য কি হচ্ছে, কেটে যাচ্ছে। এই কেটে যাওয়ার পরে এদের কোনো কি একক থাকবে, থাকবে না। যার একক থাকবে না মানে কি, তার মাত্রাও থাকবে না। 8 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো বলে সেখান থেকে আবার 4টি প্রশ্ন দেওয়া আছে। যে 1 দিয়ে দেওয়া আছে পারমাণবিক গুরুত্ব একটি এককহীন ভৌত রাশি ব্যাখ্যা করো। 2 দিয়ে দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব একটি এককহীন ভৌত রাশি ব্যাখ্যা করো। 3 দিয়ে বিকৃতি একটি এককহীন ভৌত রাশি ব্যাখ্যা করো। 4 দিয়ে দেওয়া আছে যন্ত্রের যান্ত্রিক সুবিধা একটি এককহীন ভৌত রাশি ব্যাখ্যা করো। যখন কঠিন প্রশ্ন মনে হয় তখন এইরকম টাইপের কোনো একটা কোশ্চেন দিয়ে দেবে, কিন্তু বাস্তবে এইরকম টাইপের কোশ্চেন দেওয়া মানে খুবই আনন্দের ব্যাপার। সব থেকে সহজ যদি হয় তাহলে এই টাইপের কোশ্চেনগুলো সবসময় সহজ। এই সহজটা কখন মনে হবে, যখন আমি ভৌতবিজ্ঞানটা বুঝে পড়বো তখন সহজ। যদি আমি ভৌতবিজ্ঞান বুঝে না পড়ি তাহলে খুবই কঠিন। এই প্রশ্নটা আমার দৃঢ় বিশ্বাস কারোরই বই পড়া লাগবে না, শুধুমাত্র একবার বুঝে নিতে পারলেই প্রত্যেকটা উত্তর নিজের থেকেই লেখা যাবে। তার আগে আমাকে জানতে হবে কি, প্রাসঙ্গিক সম্পর্ক। তাহলে পারমাণবিক গুরুত্ব সমান আমরা কি জানি, পারমাণবিক গুরুত্ব সমান ওই মৌলের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, এতটুকু আমাকে জানতেই হবে। তাহলে ওই মৌলের মানে কি, যে মৌলের পারমাণবিক গুরুত্ব বলা হচ্ছে সেই মৌলের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তাহলে এইটুকু আমাকে মুখস্থ রাখতেই হবে। পারমাণবিক গুরুত্ব সমান কি, মৌলের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, দুটি কি আছে, ভর, এবং তাদের কি আছে, অনুপাত আছে। তাহলে এটা এবং এটা কেটে গেল, কেটে গেলে ওখানে আর কি থাকছে, কিছুই থাকছে না, একটা 1 পড়ে থাকছে। সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং দিয়ে আমরা লিখবো পারমাণবিক গুরুত্ব দুটি একই জাতীয় রাশির অনুপাত হওয়ায় পারমাণবিক গুরুত্বের কোনো একক থাকে না, তাই পারমাণবিক গুরুত্ব একটি এককহীন ভৌত রাশি। 2 দাগ দিয়ে যেটা আছে আপেক্ষিক গুরুত্ব একটি এককহীন ভৌত রাশি ব্যাখ্যা করো।
তাহলে আমরা আপেক্ষিক গুরুত্বের যে প্রাসঙ্গিক সম্পর্ক ছিল সেটা মুখস্থ আগে লিখে দেবো। তাহলে আপেক্ষিক গুরুত্ব সমান কি হবে? বস্তুর ভর বাই 4°C উষ্ণতায় সমায়তন জলের ভর। এটা লেখার পরে আমরা কি লিখতে পারি? যেহেতু দেখো উপরে এখানেও আছে কি ভর, এখানেও আছে কি ভর, তাহলে দুটি ভরই কি হলো? কেটে গেল। কেটে গেলে আর কোনো কি একক থাকবে? থাকবে না। তাহলে এককটা কত থেকে যাচ্ছে এখন? 1। তাই আমরা লিখতে পারছি কি, যেহেতু আপেক্ষিক গুরুত্ব দুটি একই জাতীয় রাশির অনুপাত হওয়ায় আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকে না, তাই আপেক্ষিক গুরুত্ব একটি এককহীন ভৌত রাশি। 3 দাগের যে প্রশ্নটা আছে সেটি হলো বিকৃতি একটি এককহীন ভৌত রাশি, ব্যাখ্যা করো। তাহলে বিকৃতির প্রাসঙ্গিক সম্পর্কটা আগে লিখবো। বিকৃতি সমান কি? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রাথমিক দৈর্ঘ্য দুটিই তো দৈর্ঘ্য। দুটি দৈর্ঘ্য হওয়ার কারণে এই দুটি দৈর্ঘ্যই কেটে যাচ্ছে। এই যে বিকৃতি সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, দুটি দৈর্ঘ্য হওয়ার কারণে কি হচ্ছে? না কেটে যাচ্ছে। কেটে গেলে কত পড়ে থাকছে? 1 পড়ে থাকছে। তাহলে এককটা কত হয়ে যাচ্ছে? 1। তাই এখানে লিখতে পারছি কি, যেহেতু বিকৃতি দুটি একই জাতীয় রাশির অনুপাত হওয়ায় বিকৃতির কোনো একক থাকে না, তাই বিকৃতি একটি এককহীন ভৌত রাশি। 4 নাম্বারটা তোমাদের নিজেদের কাজ থাকবে যান্ত্রিক সুবিধা। যন্ত্রের যান্ত্রিক সুবিধা একটি এককহীন ভৌত রাশি ব্যাখ্যা করো। আমি এর প্রাসঙ্গিক সম্পর্কটা লিখে দিচ্ছি। যন্ত্রের যান্ত্রিক সুবিধা সমান যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা বাই প্রযুক্ত বল। তাহলে দেখো যান্ত্রিক সুবিধা কি? যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা বাই প্রযুক্ত বল। যেহেতু বাধা মানে কি? বল, আবার এখানে নিচেও আছে কি? বল, দুটিই কি আছে? বল। এই বল হওয়ার কারণে কি হচ্ছে? কেটে যাচ্ছে। সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি? যান্ত্রিক সুবিধা দুটি একই জাতীয় রাশির অনুপাত হওয়ায় যান্ত্রিক সুবিধার কোনো একক থাকে না, তাই যান্ত্রিক সুবিধা একটি এককহীন ভৌত রাশি।